যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্কে অনিশ্চয়তায় লাখো অভিবাসী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের বৈধতা নিয়ে শিগগিরই রায় দিতে যাচ্ছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভিবাসী অধিকার কর্মীরা আশঙ্কা করছেন এই রায় ভবিষ্যতে লাখো মানুষের নাগরিকত্বের প্রশ্নে বড় প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানাচ্ছেন লায়লা নওশীন। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশটির মাটিতে জন্ম নেওয়ারা মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে। তবে নাগরিকত্বের এই নীতি চ্যালেঞ্জ করে ২০২৫ সালের জানুয়ারিতে একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দাবি, জন্মসূত্রে নাগরিকত্ব নীতির সুযোগ নিয়ে অনেক বিদেশি কেবল সন্তানকে মার্কিন নাগরিক বানাতে যুক্তরাষ্ট্রে আসছেন। তাদের মতে নাগরিকত্বের সঙ্গে বৈধ অভিবাসন প্রক্রিয়ার সম্পর্ক থাকা উচিত। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সংবিধান ও দীর্ঘদিনের আইনি নজিরের পরিপন্থী। ১৮৯৮ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট করা হয়। আইন বিশেষজ্ঞদের মতে বর্তমান মামলার প্রভাব যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। এই আদেশ বাস্তবায়ন হলে প্রতি বছর ২,৫৫,০০০ নবজাতক নাগরিকত্ব সংকটে পড়বে। লায়লা নওশীন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ছুটিতে কাজ খুঁজতে গিয়ে চরম হতাশার মুখে পড়ছে শিক্ষার্থীরা। চাকুরির জন্য আবেদন করেও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছে না তারা। মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে চাকুরির পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে আউটপ্লেসমেন্ট প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস জানিয়েছে, গত গ্রীষ্মে কিশোরদের চাকরি পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় ২৫% কমেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এবছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ১৯৪৮ সালে সরকারিভাবে তথ্য সংরক্ষণ শুরুর পর এটি হতে পারে কিশোরদের জন্য সর্বনিম্ন গ্রীষ্মকালীন নিয়োগের বছর। সামারের বন্ধে জব করার জন্য শিক্ষার্থীরা মুখিয়ে থাকে, কিন্তু এবছর সামার জব খুবই কম। আমি অভিভাবক হিসেবে কিছুটা হতাশ। বিশেষজ্ঞরা বলছেন, আগে যে এন্ট্রি লেভেলের চাকরিগুলো ছিল তার অনেকগুলোই এখন আর নেই। যেগুলো রয়েছে সেগুলো তো নিয়োগদাতারা বেশি দক্ষ ও অভিজ্ঞ কর্মীকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া আরো কঠিন হয়ে পড়ছে। বর্তমান শ্রমবাজারে পরিবর্তনের কারণে সামার জব খোঁজা তরুণদের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সপ্তাহ জুড়ে একের পর এক গোলাগুলির ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। শহরটির বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সহিংসতায় উদ্বেগ তৈরি হয়েছে। শিকাগো পুলিশ প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল ৫টার পর থেকে অন্তত ২ ডজন গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী এক যুবক, ১৮ বছর বয়সী এক তরুণ এবং ৫০ বছর বয়সী এক ব্যক্তি। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিকাগোতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি অল্প সময়ের মধ্যেই শহরটিকে আরও নিরাপদ করতে পারবেন। যদিও সাম্প্রতিক এই সহিংসতায় উদ্বেগ বাড়ছে, তবু শিকাগো পুলিশ জানিয়েছে যে গত কয়েক বছরে শহরটিতে সামগ্রিক সহিংস অপরাধের হার কমেছে। বর্তমানে এসব গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ওয়াশিংটনের ন্যাশনাল মলে লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের অভিযোগ ঘিরে তদন্ত এবং কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জিনেন পিরো। তিনি জানান, যারা এই পুলে ভাঙচুর করেছে বা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি $১,৪৭,০০,০০০ একটি সংস্কার প্রকল্প শেষ হওয়া মাত্র ২ সপ্তাহের মধ্যেই পুলটির অবস্থা খারাপ হতে শুরু করে। নতুন করে লাগানো নীল রঙের আবরণ উঠে যেতে দেখা যায় এবং পানিতে শৈবাল দ্রুত বৃদ্ধি পেয়ে পানি সবুজ হয়ে যায়, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির জন্য ভাঙচুর ও ইচ্ছাকৃত ক্ষতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, কেউ পুলে ক্ষয়কারী রাসায়নিক ঢেলে দিয়েছে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পুলটিকে গুরুতরভাবে ভাঙচুরকৃত বলে উল্লেখ করেন এবং দায়ীদের বিকৃত মানসিকতার মানুষ হিসেবে আখ্যা দেন। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে যে ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যে কিছু নোটিশ জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসির আইন অনুযায়ী এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নিউ ইয়র্কে রবিউল ইসলাম ও আব্দুর রহমান বাবুর নেতৃত্বে জামালপুর জেলা সোসাইটি অফ ইউএসএ ইনক এর নতুন নির্বাহী কমিটির অভিষেক হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি সংগঠনের সদস্য এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছে নতুন কমিটি। রাশেদ আহমেদের তথ্য ভিডিওচিত্রে সৈকত দেবনাথের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল জামালপুর জেলা সোসাইটি ইউএসএ ইনক এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। কুইন্সের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি রবিউল ইসলাম ও আব্দুর রহমান বাবুর নেতৃত্বে শপথ নেন 37 সদস্যের কমিটি। আমাদের এখন এপিটাইজার চলছে, সবাই আনন্দ উৎসব নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন জামালপুর জেলা সোসাইটিকে একটা সাধারণ সার্বজনীন সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে জামালপুর প্রবাসী সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়া করানো এবং আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা। বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মাননা জানিয়েছে সংগঠনটি। নতুন কমিটিকে কমিউনিটির কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। জামালপুরের একজন সন্তান হিসেবে এবং বর্তমানে আমি নিউ ইয়র্কে একজন প্র্যাকটিসিং ডক্টর, তো আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। সৈকত দেবনাথ, চ্যানেল আই। নিউ জার্সি রাজ্যে প্রাইমারি নির্বাচনে আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটি পার্সন পদে জয়ী হয়েছেন সুব্রত চৌধুরী ও লাকি চৌধুরী। সুব্রত চৌধুরী ডেমোক্রেটিক কমিটি পার্সন পদে চতুর্থ মেয়াদে এবং লাকি চৌধুরী দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন। সুব্রত আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। লাকি চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্টের অধীনে মার্কেন্টাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন।